চীনের তিয়ানজিন শহরে শুরু হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন। নামটা শুনলে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, একটা আঞ্চলিক সংগঠনের মিটিং, কিন্তু আসল ঘটনা এত সহজ নয়। এই সম্মেলনকে ঘিরে পুরো পৃথিবীর দৃষ্টি আটকে আছে, বিশেষ করে আমেরিকা আর পশ্চিমা দেশগুলোর। কারণ এই সম্মেলনে একসাথে বসবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কয়েকজন নেতা। চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের নরেন্দ্র মোদী আর উত্তর কোরিয়ার কিম জং উন। আর শোনা যাচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিও থাকবেন সামরিক প্রদর্শনীতে। এবারের সম্মেলনে সবথেকে বড় ঘোষণা হলো শি জিনপিং সরাসরি বলেই দিয়েছেন, আমরা এমন এক নতুন বিশ্ব গড়তে চাই যেখানে কোনো একক দেশ সবকিছু নিয়ন্ত্রণ করবে না। এই কথাটা শোনার পরেই বোঝা যায় কথাটা বলা হয়েছে আমেরিকাকে নিয়ে। এই সম্মেলনে শুধু রাজনৈতিক আলোচনা হয়নি, হয়েছে সামরিক ও প্রযুক্তিগত প্রদর্শনীও। বেইজিংয়ে আয়োজন করা হয়েছে এক বিরাট সামরিক প্যারেড, যেখানে দেখানো হয়েছে চীনের নতুন আবিষ্কার করা আধুনিক ড্রোন, ট্যাঙ্ক, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এমনকি রহস্যময় লেজার অস্ত্র। এই প্রদর্শনীর মাধ্যমে চীন যেন এক প্রকার হুঁশিয়ারি দিল আমেরিকা ও ন্যাটো দেশগুলোকে। কিন্তু এখানেই শেষ নয়। চীন ঘোষণা করেছে তারা বিশ্ব ব্যাংকের মতো আলাদা ব্যাংক করবে, যেটা এশিয়ান দেশগুলোকে অর্থনৈতিক সহায়তা দেবে। এর মানে হলো বিশ্ব ব্যাংক আর IMF এর কাছ থেকে সুদ বেশি দিয়ে আর টাকা নিতে হবে না। এই দুটি প্রতিষ্ঠান অনেকটাই আমেরিকা নিয়ন্ত্রণে। আরেকটি ঘোষণা এসেছে স্যাটেলাইট সিস্টেম নিয়ে। চীন এবার তাদের বেইডু স্যাটেলাইট আকাশে উড়াতে চলেছে। এটা যদি সত্যি হয় তাহলে এসব দেশ আর আমেরিকার GPS এর উপর নির্ভর করবে না, কারণ তারা জানে যুদ্ধ সংকটের সময় স্যাটেলাইট নেটওয়ার্ক কতটা গুরুত্বপূর্ণ। ফলে আমেরিকার প্রভাবও এখানে কমে আসবে। চীন আর রাশিয়া একসাথে হলে আমেরিকার টেনশন বাড়াটা অস্বাভাবিক কিছু নয়। সেখানে এবার যোগ দিয়েছে ভারত। যদিও ভারত অনেক সময় পশ্চিমাদের সাথেও চলে, কিন্তু এই সম্মেলনে মোদির অংশগ্রহণ বোঝায় যে দিল্লি তাদের প্ল্যানে বড়সড় একটা পরিবর্তন আনতে চলেছে। ভারত যেন দুদিকেই ভারসাম্য রেখে চলতে চাইছে, কিন্তু এভাবে কি তারা বেশি দিন পারবে? আমেরিকা নিশ্চয়ই এই বার্তায় খুব একটা খুশি হবে না। পশ্চিমারা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে উদ্বিগ্ন, কারণ এই সম্মেলনটা স্পষ্ট করে দেখিয়ে দিল পশ্চিমাদের বাইরেও এখন একটা শক্তিশালী ব্লক তৈরি হচ্ছে। আর এই ব্লকের হাতে আছে জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ আর এখন সামরিক প্রযুক্তিও। আমেরিকার সবচেয়ে বড় ভয় হলো যদি এই দেশগুলো ডলার বাদ দিয়ে নিজেদের মধ্যে আলাদা কোনো কারেন্সিতে লেনদেন শুরু করে, তাহলে তাদের অর্থনীতি বড় ধাক্কা খাবে। ইতিমধ্যে রাশিয়া ও চীন ডলার এড়িয়ে নিজেদের মুদ্রায় বাণিজ্য করছে। যদি ভারত, ইরান, পাকিস্তান এমনকি মধ্য এশিয়ার দেশগুলো সেই পথে হাঁটে, তাহলে ডলারের আধিপত্য কমে যাবে। আর ডলারই আমেরিকার সবচেয়ে বড় শক্তি। উত্তর কোরিয়ার প্রসঙ্গ এখানে আসছে। কিম জং উন যদি সরাসরি এই সামরিক প্রদর্শনীতে হাজির হন, তাহলে সেটা হবে আমেরিকার জন্য সরাসরি চ্যালেঞ্জ। কারণ উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে আমেরিকার মাথা ব্যথার কারণ তাদের পারমাণবিক কর্মসূচির জন্য। এখন যদি তারা চীন রাশিয়ার সাথে হাত মেলায়, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। পশ্চিমা গণমাধ্যমে ইতিমধ্যেই এই সম্মেলনকে বলা হচ্ছে অ্যান্টি ওয়েস্টার্ন ব্লক মিটিং। তারা আশঙ্কা করছে যে এই সম্মেলনের পর বিশ্ব আরো বিভক্ত হয়ে যাবে। একদিকে থাকবে আমেরিকা, ন্যাটো, ইউরোপ, আর একদিকে থাকবে চীন রাশিয়ার নেতৃত্বাধীন এই দেশগুলো। তাহলে প্রশ্ন হলো এই সব কিছুর পর আমেরিকা কি করবে? একদিকে তারা চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে। এখন আবার পুরো এশিয়ার একটা বিশাল ব্লক যদি তাদের থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের কৌশল অনেকটাই জটিল হয়ে উঠবে। আমেরিকা হয়তো চেষ্টা করবে ভারতকে নিজের দিকে টেনে নিতে, কারণ ভারতের অবস্থান এখানে অনেকটাই দাবার ঘুঁটির মতো। যদি ভারত পুরোপুরি চীন রাশিয়ার দিকে চলে যায়, তাহলে পশ্চিমাদের জন্য সেটা হবে এক কঠিন মুভমেন্ট। কিন্তু ভারতও জানে একদিকে চীনের সাথে তাদের সীমান্ত সংঘাত আছে, অন্যদিকে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক অনেক গভীর। তাই তারা খুব হিসেব করে পা ফেলছে। তবুও ভারতের এই সম্মেলনে উপস্থিতি আমেরিকাকে বেশ চাপে ফেলেছে। সব মিলিয়ে বলা যায় চীনের এই সম্মেলন টান টান উত্তেজনার ভিতরে লুকিয়ে থাকা এক ধরনের শীতল যুদ্ধের আভাস।